আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই, আপনি যে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামবেন। আরে আমি আবার কি করলাম তোর সাথে? আপনি আমায় তাহলে বিয়ে করেছেন কেন? তুই জানিস না মানুষ কেন বিয়ে করে? সবাই যে জন্য বিয়ে করে, আমি সেজন্যই তো বিয়ে করেছি তোকে। আপনাকে তো আমার মানুষ বলে মনে হয় না। তাহলে আমায় তোর কি বলে মনে হয়? আজ তো একটা মেছো পেতনি, না মানে আপনাকে দেখতে ওরকমই লাগে। দেখো জানো, এসব বলে আমায় রাগিও না, তাহলে তোমার জন্য ভালো হবে না। আমার আর এখন ভালো হবে কি? আমার লাইফে যে আজ তো একটা পেতনি এসেছে। দেখ, একদম রাগাবি না বলে দিলাম, না হয় মেরে তোর দাঁত ভেঙে দিব। আসছে রে, আমার মতো শিশুটার জীবনটা তেজপাতা করে দিতে আসছে। আমি জানি আপনি ভার্সিটির আর ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই আমার মতো একটা দুধের বাচ্চাকে বিবাহ করিয়াছেন। আমি কি আপনার মতো ভিলা? বেশি কথা না বলে চলো আমরা বিয়েটা আর আমাদের বাসরটা করে নিই। এই কথা বলেই দিশা রাহুলের দিকে এগোচ্ছে। রাহুল বেচারা ভয়ে পিছিয়ে যাচ্ছে, কিন্তু রাহুলের ভাগ্য খারাপ। তার ভাগ্য তার সাথে বেইমানি করলো। রাহুল পিছাতে পিছাতে দেওয়ালের সাথে গিয়ে ঠেকলো। এইদিকে দিশা এগুতে এগুতে রাহুলের খুব কাছে চলে আসে। রাহুল ভালো করেই বুঝতে পারছে আজকে তার কপালে শনি রবি মঙ্গল সবই তার জন্য অপেক্ষা করছে। দুইজন দুইজনের এতটা কাছে চলে আসে যে একজন আরেকজনের হার্টবিটের আওয়াজ শুনতে পারছে। দুজনের মাঝে এক আঙ্গুলও গ্যাপ নেই। রাহুল বুঝতে পারছে না দিশার হাবভাব কিছুই। রাহুল কিছু বলতে যাবে, আমি কিছু পাওয়ার আগেই দেখতে পারলাম দিশা তার ঠোঁট এগিয়ে আনছে আমাকে কিস করার জন্য। আমি তখন আমার হাত দিয়ে আমার ঠোঁট ডাকতে যাব, তখনই আমি আমার হাত নাড়াতে পারলাম না। আমি বুঝতে পারলাম দিশা আমার ঠোঁটের উপর অত্যাচার চালাবে। আমি তখন আল্লাহকে স্মরণ করতে লাগলাম। আর কিছুক্ষণ পর বাঁচার রাস্তাও পেয়ে গেলাম। শুনতে চান সে রাস্তা কি? তাহলে শুনুন। আমি তাকিয়ে দেখলাম দেওয়ালে তেলাপোকা। আমি তখন ওই তেলাপোকা বলে জোরে এক চিৎকার দিলাম। দিশা তখন তাকিয়ে দেখে তার পাশে সত্যিই তেলাপোকা। তখন দিশা বলে, তেলাপোকা, তেলাপোকা আ বলে রাহুলকে জড়িয়ে ধরলাম। রাহুলকে জড়িয়ে ধরার সাথে সাথেই আমার এক অদ্ভুত ফিলিংস আমার শরীরে বয়ে গেল। আমিও রাহুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আর এইদিকে দিশা যখন আমাকে জড়িয়ে ধরে তখন আমার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। দিশার জড়িয়ে ধরাতে আমার যেন কেমন ভালো লাগা কাজ করছিল। আমি দিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দুজন দুজনেই যে বিভোর হয়ে গেল। বিদ্যুৎ চমকানোর আওয়াজে দুজনের ধ্যান ভাঙে। তৎক্ষণাৎ দুজন দুজনকে তাড়াতাড়ি করে ছেড়ে দিল। রাহুল তখন বলে, আমি আসলে দুঃখিত আপু, আমায় ক্ষমা করে দেবেন। ওই তুই আপু কাকে বলছিস? আমি তোর বউ হই। আজকে থেকে তুই আমায় আপু বলবে না। আমায় যখন আপু বলে ফেলেছিস তাহলে তোর শাস্তি প্রাপ্য। এই বলে দিশা রাহুলকে কোনো সুযোগ না দিয়ে রাহুলকে জড়িয়ে ধরে রাহুলের ঠোঁটে কিস করতে থাকে আর সাথে সাথে কামড়াতে থাকে। রাহুল কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পর দিশা রাহুলকে ছেড়ে দেয়। রাহুল দেখতে পেল তার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে আর ঠোঁটগুলো অনেক জ্বলছে। দিশা তখন বলল, কি রে, আরো লাগবে তোর? আমি মাথা নাড়িয়ে না করলাম। আরে মনা, কেবল তো শুরু হলো তোমার উপর আমার প্রতিশোধ নেওয়া। তুমি ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। দিশা চলে যাওয়ার পর আমি আয়নার সামনে যাইয়া আমার ভার্জিন ঠোঁটদ্বয় পরীক্ষা করিয়া দেখিলাম সেখানে অনেক জায়গায় ছিঁড়ে গেছে আর অনেক জায়গায় কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। আপনারা ভাবছেন আমি একটা ভালো ছেলে হইয়া কেন এগুলা মুখ বুজে মেনে নিচ্ছি? আসলে তা নয়। আমি বাবা মা আর মায়ের কথাগুলো মেনে চলছি। আমার জন্য আমার বাবা মা যেমন জান্নাত, তেমনি আবার আজরাইল। কিছু বুঝতে পারছেন তো? আপনারা সবই বুঝতে পারবেন। শুধু আমার মতো এই ছোট লেখকটাকে একটু সাপোর্ট করিয়েন। এখন চলুন পরিচয় দিয়ে দেই। ডাইনি আসার আগেই, আমি রাহুল চৌধুরী রাজ, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি অনার্স প্রথম বর্ষের। আর আমার সাথে যে ডাইনি অত্যাচার করলো সেটা হলো জান্নাতুল চৌধুরী দিশা। দিশা আমাদের কলেজে তৃতীয় বর্ষে পড়ে। পরিচয় এটুকুই, বাকিটুকু গল্পের সাথে থাকলেই পেয়ে যাবেন। দিশা বাথরুম থেকে বের হয়ে বলে, ওই তুই কার সাথে কথা বলিস? রুমে তো কেউ নাই। আরে কানাডা বেটি,
আমি আমার পাঠক আর পাঠিকাদের সাথে আমার আর আপনার পরিচয় দিয়ে দিলাম। ও তো ভালোই করেছিস পরিচয় দিয়ে। ওই তুই দাঁড়া, তুই আমায় একটু আগে কি বললি? আপনি শুনতে পান নাই? আপনি কি কানেও শোনেন না? বলবি কিনা বল। আরে আমি একবার বলি আর ও 100 বার বলি, মানেটা একই। ওই তুই খাড়া। আমায় আর পাইকে আমি কথা মুড়িয়ে ঘুমাইয়ে পড়লাম, আর দিশা আয়সা আমায় জড়ায় দিশাও ঘুমাইয়া গেল। কালকে সকালে কথা হবে পাঠক পাঠিকারা। সকালবেলা রাহুলের ওপর বৃষ্টির মতো পানি পড়তেই ঘুম ভেঙে যায় রাহুলের। রাহুল এক লাফে বিছানা থেকে মেঝেতে পড়ে। তখন শুনতে পাই কারোর হাসির শব্দ। চোখ ঘুরিয়ে পাশে তাকাতে দেখতে পেল দিশা হাসছে। রাহুল দিশার হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাহুল মনে মনে বলছে, মেয়েটাকে হাসলে এত সুন্দর দেখায়, কি সুন্দর হাসির সাথে গালে টোল পড়ছে, সাথে আবার ঠোঁটের নিচে তিল। আল্লাহ, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। আরে ধুর, কি ভাবছে আমি এত আমার শত্রু? ওকে তো আমায় হারাতে হবে। ওর জন্য আমি বাবা আর মায়ের কাছে বকা শুনতে হয়েছে। রাহুলের ধ্যান ভাঙে দিশার কণ্ঠ শুনে। দিশা বলে, ওই কয়টা বাজে খেয়াল আছে তোর? মা তোকে কয়বার ডেকে গেছে? কয়টা বাজে? 9:30। কি? হ্যাঁ। শালি বুইরা বেডি আমার মতো একটা পিচ্ছি পোলারে বিয়া করছে, আবার শীতের মাঝে পানি মারছে। কি বললি তুই? আমি বুড়া বেটি? আমি তোর শালি লাগি? দুঃখিত, ভুল করে বলে ফেলেছে। ঠিক আছে। শাল্লি না বলে খালাম্মা বলা উচিত ছিল। এই বলে আমি এক লাফে বাথরুমে, আর রুম থেকে বলতেছে, খচ্চর হালা, আয় তুই বেরিয়ে, তোর খবর আছে আজ। আমি তো বাথরুমে এসে চিন্তায় পড়ে গেলাম। গোসল তো করে নিলাম। আল্লাহ, আমি যে বাথরুমে ঢুকলাম কোনো কাপড়ই তো আনি নাই। কি আল্লাহ রক্ষা করো, কি যে করি কি যে করি। আইসিয়া, বউ, ও বউ। বলগা মোর স্বামী। আসলে বউ, আমার কাপড়গুলো যদি দিতে। এর মাঝি মা ডাকতে শুরু করলো। দিতে পারি, এক শর্তে। কি শর্ত? কোলে পড়ে আমায় একটা কিস নিতে হবে। আস্তে করে বললাম, শালির বুইরা বেটি, তোর কিসের কত আগুন? কি বললি? আমি পারবো না। থাক তাহলে বাথরুমে। এইদিকে রাহুলের মা বারবার ডেকে চলেছে। কি করবে বুঝতে পারছে না। তখন রাহুল বলল, আমি রাজি, আগে কাপড় দাও। আমি কাপড় পরে বেরিয়ে এসে কিস করছি। তুমি কি আমায় বোকা পেয়েছো? এই দিশা চৌধুরী এত কাঁচা প্লেয়ার নয়। আরে, তোয়ালে পরে বাইরে আসলে মা যদি রুমে আসে তাহলে কি ভাববে বলো তো? আচ্ছা নাও তোমার কাপড়। দিশা আমায় কাপড় দেওয়ার সাথে সাথে কাপড় পরে বাইরে আসলাম। তখন দিশা বলে, এখন আমায় কিস কর। করবো তো, আগে তোমার চোখ বন্ধ করো। আমি এই কথা বলতেই দিশা যখন চোখ বন্ধ করলো, আমি এক দৌড়ে খাবার টেবিলে। তখন মা বলল, কিরে বৌমা কই? কে বৌমা? কার বৌমা? ফাজলামি বাদ দে না, ঝাঁটার বাড়ি খাবি? আপাতত খাবার দাও, সেটা খাই। মা আমায় খাবার দিল। আর এইদিকে দিশা বলছে, এই তোর কিস করতে এত সময় লাগে? আমি কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখি, ও মা, ও তো রুমে কেউ নেই। ওই বান্দরটা আমায় ললিপপ খাওয়ালো। দাঁড়া রে বান্দর পোলা, তোর খবর হচ্ছে। আমিও চললাম নিচে, আজ ওর একটা শিক্ষা দিতে হবে। অতীত থেকে ঘুরে আসি। আর এখন চলুন এদের পরিচয় দেওয়া যাক। প্রথমে আমাদের গল্পের নায়ক সাহেবের। আমি রাহুল রাজ, বাবা মায়ের একমাত্র ছেলে। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। আমার বাবা একজন শিক্ষক, তার মা হলেন শিক্ষিকা। আমি ফাজলামতে বিভিন্ন খেতাবে ভূষিত। শুনবেন খেতাবগুলো? শুনুন। স্কুলের ফাজিল অফ দ্য স্টুডেন্ট, কলেজে ফাজিল অফ দ্য ইয়ার, আর বাসায় ফাজিলের রাজা। তবে সবাইকে সম্মান করি। আমার নামে খারাপ রেকর্ড আছে, এটা ভাবিয়ে না আপনারা। এখন নায়িকার পরিচয় দেওয়া যাক। আমি হলাম দিশা চৌধুরী, চৌধুরী বাড়ির বড় মেয়ে। আমার মা নেই, আমার জন্য আমার বাবাই সব। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। আমার বাবা হলেন একজন টপ বিজনেসম্যান, তাই আমার তো পাওয়ার থাকবেই। আমি যে কলেজে পড়ি সবাই আমার ভয় পায়। গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। পরিচয় পর্ব শেষ। এবার চলুন অতীতে যাই। আজকে আমার ভার্সিটি লাইফের প্রথম দিন, কিন্তু এতে আমার কোনো হেলদোল নেই, কারণ আমি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমার ঘুম ভাঙে মায়ের ঝাঁটার বাড়ি খেয়ে। ওই ফাজিল, আর কত ঘুমাবি? আজকে না তোর ভার্সিটি প্রথম দিন? ভার্সিটিতে যাবি কখন? তার আগে আমায় একটা প্রশ্নের উত্তর দাও তো মা, তুমি কি আমার নামটা বদলাতে চাও? কেন? এই সকাল বিকাল আমায় ফাজিল বলে ডাকো, কয়েকদিন পর তো আমার নাম ভুলে তুমি ফাজিল বলে ডাকবে। ফাজলামিকে তো ফাজলামি বলবো।
ধুর, ভালো লাগে না। আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম খাবার খেতে। আমি বাবার পাশে খাবার খেতে বসবো, এমন সময় বেল বেজে উঠল। বাবা বললেন, রাহুল দেখো তো কে আসছে। আরে ওই দুইটা বাদর। আমি গিয়ে দরজা খুলে দিতেই দেখলাম আমার হারামি দুইটা বন্ধু হাজির। আমার জানের দোস্ত বিশ্বজিৎ আর সুফিয়ান। কিন্তু মা জানলো কেমনে? তখন বিশ্বজিৎ বলে, কি আজকেও কি ঝাড়ার বাড়ি জুটছে কপালে? আমি মাথা নাড়ালাম। তুই হারামি, তাদেরও 32 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। তখন মা ভিতর থেকে বলল, কে আসছে রাহুল? মা, ভিক্ষুক দুইটা, আমায় নিয়ে হাসা দেখ মজা। এই রাহুল, ফাজিল দুইটারে নিয়ে নাস্তা করতে আয়। আর মা, ভিক্ষুককে খাইয়ে কি লাভ? তখন সুফিয়ান রাহুলকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে বলে, আন্টি, তুমি বুঝলে কীভাবে যে আমরা আসছি? রাহুল আমাদের ভিক্ষুক বলল, মন খারাপে অভিনয় করে। ওই হালা, একদম ন্যাকামি করবি না। আহ, করে শর্ত। আরে আমি তো আমার ছেলেকে চিনি, আর তোরা ছাড়া এত সকালে কে আসবে? তা আন্টি নাস্তা দাও, খিদা লাগছে। ওই হালা, বাসায় খেয়ে আসোস নি কেন? তোর কি, আমি আমার আন্টির বাসায় খাবো? বাইরে পাই তোড়ে হচ্ছে। খাওয়া দাওয়া করে যখন তিনজন বের হবে তখন রাহুলের বাবা বললেন, রাহুল, সুফিয়ান, বিশ্বজিৎ, তিনজনকেই বলছি ভার্সিটি থেকে যেন কোনো বিচার না আসে, আর কলেজে গিয়ে কারোর সাথে ফাজলামি করবি না তোরা। মা, তুমিও না, আমরা তিনজন কত ভালো। সেই তো আমার ভয় হয়। মা, গেলাম। বাবা, গেলাম। সাবধানে যেও তিনজনে। সাবধানে যাবি তোরা, আর যা বললাম সেটা মনে রাখিস। তিনজন মিলে ভার্সিটির উদ্দেশ্যে হাঁটা দিল। ভার্সিটি তাদের বাসা থেকে যেতে 15 মিনিট সময় লাগে। তিনজনের কথা বলতে বলতে ভার্সিটির প্রায় কাছে চলে আসে। তখন বিশ্বজিৎ বলে, আমি শুনেছি ওই ভার্সিটিতে মেয়েরা ছেলেদের অনেক র্যাগিং করে। তা আমাদের তো আজকে তো আমাদের ভার্সিটির লাইফে প্রথম দিন, কি হবে আমাদের সাথে? রে, আমিও শুনেছি। আল্লাহ কেন এরকম, বাঁচিয়ে নিও আমাদের। তোরা এত টেনশনে আছিস কেন? চিল মামুর বেটা। আচ্ছা, ওইগুলো কি সুন্দর হবে, মোটা না চিকন? মানে? আরে বলছি, যারা র্যাগিং করে তারা মোটু মেয়ে না চিকনা মেয়ে করে? জানি না রে, তবে এখানে একটা মেয়ে আছে দিশা বলে, সে নাকি অনেক রাগী আর বদমেজাজি। তাহলে তো মজা হবে রে। কি বললি? আমি এখন আন্টিকে কল দিচ্ছি। তোর কথাবার্তা সুবিধার মনে হচ্ছে না? কিছু না, ওদের সামনে যতই বলি আমি ভয় পাই না, কিন্তু কিছুটা তো ভয় হচ্ছিল যদি র্যাগিং করে। ভয় নিয়ে ডান পা রাখলাম ভার্সিটির গেটের ভিতরে। কিছুটা সামনে যেতেই পিছন থেকে কেউ বলে, এই দাঁড়া তোরা তিনজন। যখন ভার্সিটির গেটের ভিতরে ঢুকে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই পিছন থেকে বলে। কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ, তুমি রহম করো, আজকে কি বাস খাবো তুমি জানো? ভয়ে ভয়ে পিছনে তাকালাম। তখন যাকে দেখলাম তাকে দেখতে মন চাইছে লুঙ্গি ডান্স দিতে। আপনারা জানতে চাইছেন যে কারে দেখেছি? তাহলে শুনুন কে। আমি পিছনে তাকিয়ে দেখলাম যে আমার দুঃসম্পর্কের সাব্বির মামা, সাথে তার বন্ধুরা। মামা হয়তো আমাকে চিনতে পারে নাই। আমার সামনে এসে বলে, ওই তোরা কি নতুন এই কলেজে? মন্টু মামা। ও আচ্ছা, দাঁড়া 1 মিনিট। তুই আমায় কি বললি? মন্টু মামা। তুই এই নাম জানলি কেমনে? এই নামে তো সুমি আপা ডাকে, তুই জানলি কেমনে? মামা, আমি রাহুল। আরে ভাগ্নে, তুই এই ভার্সিটিতে যে? আরে মামু, আমি সহ আমার 2 বন্ধু বিশ্বজিৎ আর সুফিয়ানকে দেখিয়ে বললাম আমরা এই ভার্সিটিতে চান্স পেয়েছি। ভালো ভাগ্নে, তবে তবে কি মামা? চল ভাগ্নে, বসি কোথাও। এই বলে রাহুল, বিশ্বজিৎ, সুফিয়ান সাব্বির মামার সাথে তার বন্ধুরা মিলে চলে গেল ভার্সিটির পিছনের বকুলতলাতে। সেখানে বসে সাব্বির মামা বলা শুরু করলো, মামারে, এই কলেজে একটা ভয়ঙ্কর মেয়ে আছে, সবাই তাকে ভয় পায়। কলেজের স্যারেরাও কিছু বলতে পারে না। কেন মামা, কেউ কিছু বলতে পারে না? আরিফুল চৌধুরীকে চিনিস? বাংলাদেশের মাঝে টপ 5 জন বিজনেসম্যানের মাঝে তিনি একজন। কিন্তু কেন মামা? আরিফুল চৌধুরীর একমাত্র মেয়ে হলো দিশা চৌধুরী। তো কি হলো? ভাগ্নে, ওই মেয়ে একটা আস্ত ডাইনি। কলেজের সব ছেলেদের র্যাগিং করে, কিন্তু কোনো মেয়ের সাথে র্যাগিং করে না। ছেলেদের দিয়ে জুতা সেলাই, সিগারেট খাওয়ানো, শার্ট প্যান্ট পরিয়ে সারা কলেজে ঘোরানো, ড্রেস পরিষ্কার করানো। আর কেউ যদি কথা না শোনে তাহলে একটা পুকুর আছে যেখানে কলেজের সমস্ত ময়লা জমা হয়, সেই পুকুরে 20টা ডুব দিতে হয়। ছেলেরা নাকি তার জন্মের শত্রু। তাদের ভাগ্য ভালো, আজকেও আসে নাই। এখন ও আসার আগে আমি তোদের সেখান থেকে নিয়ে আসি। রাহুল এসব শুনে ভয় না পেলেও বাকি 2 জন শুনে তো ভয়ে কাঁপছে দিশার র্যাগিনের ধরনের নাম শুনে।
তখন রাহুল বলে, কিরে তোরা এত জড়সড় হয়ে বসে আছিস কেন? বন্ধু, আমি ওই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে যাব। সাথে আমিও ড্রেন পরিষ্কার করা, ময়লা পুকুরে কুড়ি ডুব দেওয়া। আরে এই কয়টা শুনে তোরা ভয়ে কাঁপছস? আসলটা শুনলে তো তোরা মারা যাবি। সুফিয়ান মুখে হতাশার ছাপ নিয়ে বলে, আরও আছে কি? কেউ যদি তার সাথে পাঙ্গা নিতে চায় তাহলে দিশা ছেলেটাকে প্রথমে মারবে, তারপরে প্যান্টের ভিতর বিষাক্ত কাঁকড়া ছেড়ে দেয় আর হাত দুটোও বাঁধা থাকে। ও মামা গো, বাঁচাও। কি হলো তোর? একটা মেয়ে এতটা ভয়ঙ্কর হতে পারে কি করে? সব অত্যাচার মেনে নেওয়া যেত, কিন্তু প্যান্টের ভিতরে বিষাক্ত কাঁকড়া ছেড়ে তো ওইটা তো। চুপ করবি তুই? রাহুলের ধমক খেয়ে দুজন চুপ হয়ে যায়। তখন রাহুল সাব্বির মামাকে বলে, মামা কেউ এই মহিলাকে কিছু বলে না? আরে জানের মায়া আছে ভাগ্নে। তখন সাব্বির মামার বন্ধুদের মাঝে একজন বলে, ওই সাব্বির, এদের এসব বলে কি হবে? কিছুই তো করতে পারবে না এরা। আমাদের ভাগ্যটাই খারাপ, আর যে কত সহ্য করতে হবে কে জানে। দোস্ত চিন্তা করিস না, দিশাকে টাইট দেওয়ার মানুষ পেয়ে গেছি। হয়তো এখন সামনে খুশির দিন আসতে চলেছে। বুঝলাম না কিছু। মামা আমি আসি তাহলে, দেখি কিছু করা যায় কি না। ভাগ্নে, ক্লাস শেষ হলে বাসায় যাওয়ার আগে এখানে আসিস, আমি তোদের বাসায় যাব। আর শোন, আমি তোদের ক্লাসে দিয়ে আসি। আচ্ছা চলো মামা। সাব্বির মামা আর তার বন্ধুরা মিলে রাহুলদের ক্লাস পর্যন্ত দিয়ে আবার বকুলতলাতে এসে পড়ে। সাব্বির মামার এক বন্ধু তখন বলে, আচ্ছা সাব্বির, তুই এই ছেলেটাকে সব কিছু বললি কেন? আরে আমার এই ভাগ্নেটা এমন ফাজিলের হাড্ডি, তার সামনে এসে কেউ ঠিক মতো টিকতে পারে না। পড়াশোনা যেমন ভালো তেমনই স্পোর্টসও ভালো। এই বছরে সে সিলেটের মাঝে যে রাহুল টপ হয়েছে সেই হলো সেই রাহুল। বাহ, তাহলে তো ভালোই। এবার যদি কিছুটা ভার্সিটির পরিবেশটা ঠিক হয়। রে। এইদিকে রাহুলরা বসে ক্লাস করছে, কিন্তু রাহুলের মন তো ক্লাসে নাই। সে চিন্তা করছে একটা মেয়ে কী করে এতটা খারাপ হয়। তার চিন্তা ভাবনা এমন কেন? একে একে সব ক্লাস শেষ হয়। রাহুল, বিশ্বজিৎ আর সুফিয়ান বের হয়ে ক্লাস থেকে চলে যায় বকুলতলায়। সেখানে গিয়ে সাব্বির মামার সাথে বসে আরও কিছু কথা বলে। তখন রাহুলের চোখ পড়ে গেটের দিকে। তখন রাহুল দেখে, আমি তাকিয়ে দেখলাম কলেজে কয়েকটা বাইক আর দুইটা খোলা জিপ আর একটা ল্যাম্বরগিনি গাড়ি ভিতরে ঢুকতে দেখি। ছেলেদের মতো একটা মেয়ে শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো বাইকের পিছনে বসে আছে। তখন আমি মামাকে জিজ্ঞেস করি, মামা এটা কে? কই? ওই যে ওরা কারা? আমি তাকিয়ে দেখলাম ওরা দিশা আর তার দল। আমি তখন সবাইকে নিয়ে কলেজের পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আসি। মামা এরা কারা? ওই মেয়েটাই বা কে ছেলেদের মতো পোশাক পরে আছে? রে, ওটাই ডাইনি দিশা। চল এখান থেকে, বাসায় চল। আমি বের হচ্ছিলাম, তখন মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা অনেক সুন্দর, ঠোঁটের নিচে কালো তিল আর হাসলে টুল পড়ে। আর আমি ক্রাশ তো খেয়ে গেলাম রে বলে উঠলাম। তখন সবাই মিলে আমার মুখ চেপে ধরে নিয়ে বের হয়ে আসলাম। তুই কি বললি? তুই পাগল হলি নাকি? আরে চল বাসায়। আমি সুফিয়ান আর বিশ্বজিৎকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওদের নিয়ে চলে এলাম যে যার বাসায়। রাহুল বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে বেরিয়ে পড়ে তাদের সেই ব্রিজের নিচে। সেখানে গিয়ে সুফিয়ান আর বিশ্বজিৎকে কল দিয়ে বলল, ওই কই রে সুফি? ওই হালা, আমার মায়ের আর বাবার দেওয়ার নামে ডাকবি। আয় হালা ব্রিজে, আমি আসছি ব্রিজের কাছে। আচ্ছা আসতাছি। তারপর বিশ্বজিৎকে কল দিলাম, কই রে মনার জামাই মনু? শালা আমি তো মানুষ আছি, তুই তো গরু, তাড়াতাড়ি চলে আয় ব্রিজের কাছে। কিছুক্ষণ পর বিশ্বজিৎ আর সুফিয়ান চলে আসে। তিন বন্ধু মিলে আড্ডা দিতে থাকে। তাদের মধ্যে নানা রকমের কথা হতে থাকে। তখন রাহুল বলে, বন্ধু আমি তো প্রেমের নদীতে পড়েছি রে। তা কোন নদীতে পড়েছিস? নাম কি নদীর? সুমনা নাকি? শালা প্রেমে পড়ছে দেখিয়া আমাদের সিলেটের অবস্থা খারাপ হচ্ছে। ওই শালারা তোরা চুপ করবি? তা কার প্রেমে পড়লি? কি রে আমাদের আগামী ভাবি? দিশা। কি বললি? কোন দিশা? আরে আমাদের সিনিয়র দিশা আপু, জানিস তো আমি সিনিয়রের প্রতি দুর্বল, জানিস? সাথে আবার ঠোঁটের কাছে কালো তিল আর হাসলে টোলে পড়ে। আগাস্তা ফিরুল্লাহ ইনিল্লা। বিশ্বজিৎ, আমি নাই, নিজের জীবনটা আমি এত সহজে দিতে পারবো না। তুই কি করবি তুই জানিস। এখনও বিয়ে করি নাই, আমার একটা ব্রাজিল টিম করার প্ল্যান আছে, আমি সেটা নষ্ট করতে পারবো না। ওই শালারা তোরা কি বলছিস?
আমায় তোরা হেল্প করবি না? আমি না তোদের একমাত্র বন্ধু? আমি কি তোদের বাসটা একটু রেডি করব? আসলে শালাদের জিএফ থাকতেও অন্য মেয়েদের সাথে মেসেজিং করে, আর সব স্ক্রিনশট আমার কাছে। শালা কয়বার আর একটা নিয়ে ব্ল্যাকমেল করবি? এই আমি আছি তোর সাথে। আমিও। 3 বন্ধু মিলে আরও কিছু সময় আড্ডা দিয়ে চলে আসে যে যার বাসায়। বাসায় এসে রাহুল নামাজ পড়ে পড়ার টেবিলে বসে। রাত 10টার দিকে রাহুলের মা খাবার খাওয়ার জন্য ডেকে যায়। খাবার খেয়ে এসেই ঘুমিয়ে পড়ে। ভোরের নামাজ পড়ে রাহুল কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পড়তে বসে। সকালে নাস্তা করে রাহুল বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। পথে বিশ্বজিৎ আর সুফিয়ান সাথে মিলিত হয়ে একসাথে পা বাড়ায় ভার্সিটির দিকে। ভার্সিটির ভিতরে পা রাখতেই রাহুলের কানে আসে একটা মেয়ের কণ্ঠ। রাহুল পিছনে ফিরে তাকায়। রাহুল তখন মেয়েদের দিকে এগোয়। সুফিয়ান আর বিশ্বজিৎকে বলে এগিয়ে যেতে। আমি তো তাকিয়েই আমার মুখ পুরোই হাঁ হয়ে গেল, কারণ স্বয়ং দিশা আপু আমায় ডাক দিয়েছে। আমার সামনে যে একটা গোলাপি পরি দাঁড়িয়ে আছে, আমি তো তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম উপরওয়ালা হয়তো তাকে নিজের হাতে কি নিখুঁতভাবে তৈরি করছে। তখন ওই মেয়েটা আবারও বলে, কিরে পিচ্ছি, তুই এভাবে তাকিয়ে কি দেখছিস বলতো? কই, আমি তো আপনাকে দেখতেছিলাম না, আমি তো ওই গাছের ফুলটাকে দেখছিলাম। মিথ্যা বলবি না। সত্যি মায়েরে বলছি। আচ্ছা এইদিকে আয়। আপনি আমায় পিচ্ছি বললেন কেন? তুই পিচ্ছি একটা। আচ্ছা আন্টি বলেন কি বলবেন? এটা শোনার পর দিশা ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে একটু রাগ দেখিয়ে বলে, ওই তোর কি আমায় আন্টি মনে হয়? আমায় দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে পিচ্ছি মনে হয়? তোর তো অনেক সাহস, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আপনি সিনিয়র হয়ে জানেন না জুনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি আমাদের সাথে যেমন ব্যবহার করবেন, আমরাও সেম ব্যবহার শিখবো আপনার কাছ থেকে। এইদিকে সাব্বির মামা তো আড়াল থেকে রাহুলের কথা বলা দেখে যাচ্ছে আর তার বন্ধুদের বলছে, দেখেছিস তোমার ভাগ্নেকে? দেখ, ওর সাথে ফাজলামো করে কেউ পার পায়নি, আর দিশাও পারবে না। এইদিকে রাহুলের কথা শুনে দিশার মাথার টেম্পারেচার বেড়ে গেল। যে মেয়ের সামনে কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে ভয় পায়, সেই জায়গায় এই ছেলে উত্তর দিয়ে যাচ্ছে কোনো ভয়ডরহীনভাবে। তখন দিশা বলে, এই তুই কি এই কলেজে নতুন? কেন? তোর অনেক সাহস, সাথে তুই অনেক কিউট, পুরো মাখনের মতো। তোকে আজকে হালকা পাতলা র্যাগিং দিব। র্যাগিং দিবে আমায় বলে হাসতে লাগলাম। তখন দিশা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকায় আর বলে, কি তুই হাসছিস যে? এই দিশার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস পায় না, আর তুই হাসছিস? তোকে দেখে অনেক কিউট লাগছিল, ভেবেছিলাম তোকে অল্প শাস্তি দিব, কিন্তু তুই হেসে আমার ইগোতে হিট করছিস। তোকে আমি দাঁড়া। এই বলে দিশা তার 2টা বডিগার্ডকে কি জানি ইশারা করলো। বডিগার্ডরা মাথা নাড়িয়ে গাড়ির ডিকি থেকে একটা বক্স এনে দিশার হাতে দিল। তখন দিশা বডিগার্ডদের বলে, এই তোরা একে ধরতো। আমার কথার মতো গার্ডরা এসে ওই ছেলেটাকে ধরে। আমি যখন ছেলেটাকে বিষাক্ত কাকড়া দিব, তখন ছেলেটা বলে, তোমাদের মাঝে দিশা চৌধুরীকে? আমার প্রশ্ন শুনে দিশা দাঁড়িয়ে পড়ে সেই জায়গায়, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। তখন দিশা বলে, আমি দিশা চৌধুরী, কিন্তু কেন? আপনার নামে আমাদের পিবিআই অফিসে এসে একজন অভিযোগ করেছে যে আপনি কলেজে এসে র্যাগিং করেন। তাই আজকে আমি এই কলেজে ট্রান্সফার নিয়ে আসছি। এসে তো দেখতেই পারছি কি অবস্থা। তখন দিশার মুখ ভয়ে চুপসে যায়। এটা দেখে তো আমার হাসির পরিমাণ বেড়ে যাচ্ছিল। আমি অনেক কষ্টে নিজেকে সামলিয়ে বললাম, আপনাকে 7 দিনের সময় দিলাম, এর মাঝে আপনি ভালো হবেন, না হলে কাস্টাডিতে। তখন দিশা বলে, আসলে স্যার, আমরা তো আপনার সাথে মজা করছিলাম। চুপচাপ এখান থেকে ক্লাসে যাও। দিশা আর কিছু বলবে তার আগেই আমি বললাম, ক্লাসে যাবে না থানায় যাবে? তখন দিশা বলে, চলে যায়। আমি চলে যাই আমার বন্ধুদের কাছে। ওদের নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে স্যার এসে পড়া শুরু করলো। তখন আমার দিকে তাকিয়ে বলে, তুমি পিটিআই চাকরি করছো, আবার পড়ালেখা করছো, গুড। রাহুল তখন স্যারের দিকে তাকিয়ে বলে, স্যার আপনাকে কি বললো আমি পিটিআইতে চাকরি করি? কেন, তুমি একটু আগে দিশাকে যে বললে? স্যার ওটা মিথ্যা বলেছিলাম। এটা না বললে আমি তখন কি ওদের হাত থেকে বাঁচতে পারতাম? তোমার নাম কি? স্যার রাহুল রাজ। রাহুল, তুমি কিন্তু জানো না দিশা কতটা খারাপ মেয়ে। স্যার আপনি চিন্তা করবেন না, শুধু দোয়া করবেন। এখন ক্লাসের সময় চলে যাচ্ছে স্যার, ক্লাস শুরু করেন। একে এসব ক্লাস শেষ করে যখন ক্লাস থেকে বের হয়ে ভার্সিটির মাঠে আসলাম, তখন পিছন থেকে কেউ বলে উঠল,
সব ক্লাস শেষে যখন মাঠে আসলাম তখন থেকে পিছন থেকে একটা ছেলে কণ্ঠ ভেসে আসে আমার কানে। কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা সাব্বির মামার কণ্ঠ। মামা বলছে, রাহুল এইদিকে আয়। আমিও চলে গেলাম মামার কাছে। মামা তখন বলে, তুই সকালে দেখলাম দিশার সাথে তুই কথা বলছিলি, দিশা তোকে কি বলেছিল? তারপর আমি মামাকে সবকিছু খুলে বলি। আমার সব কথা শুনে তো সবাই হাসতে লাগলো, কিন্তু আমার দুইটা গাছা বন্ধু মুখ কালো করে দাঁড়িয়ে আছে। আমি তখন লক্ষ্য করলাম দিশা আপু, ধুর আপু বলছি কেন, দিশা বলবো, দিশা আপু তার বান্ধবীদের সাথে বসে কথা বলছে। আমি তখন সাব্বির মামাকে বললাম, মামা আমি গেলাম, আর সুফিয়ান আর বিশ্বজিৎ তোরা বাসায় চলে যা। রাহুল তার মামাদের কাছ থেকে বিদায় নিয়ে দিশাদের দিকে এগিয়ে যায়। দিশাদের কাছে গিয়ে দিশার পিছনে দাঁড়িয়ে বলে, দিশা আন্টি, কলেজ তো শেষ, এখানে বসে আড্ডা দিচ্ছেন কেন? দিশা আড্ডা দেওয়ার মাঝে শুনতে পায় কেউ তাকে আন্টি বলেছে। দিশা এটা শুনে রাগী ভাব নিয়ে পিছনে তাকায়। পিছনে তাকিয়ে রাহুলকে দেখতে পেয়ে দিশার চেহারায় রাগের ভাব সরে গিয়ে ফ্যাকাশে ভাবটা ফুলে ওঠে। তখন রাহুল বলে, কি শুনতে পান না আপনি? আপনাকে বাসায় যেতে বলেছে, আর আপনি এটা কি পরেছেন, ছেলেদের মতো শার্ট প্যান্ট? আমার সন্দেহ তুমি মেয়ে তো না। অবশ্য গোলাপি আমার পছন্দের কালার। এটা আস্তে করেই বললাম কথাটা। কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করেছেন। ক্লাস শেষ, এখানে আড্ডা দিচ্ছ কেন? না, এই তো যাচ্ছি স্যার। আউট। এইদিকে দিশাকে তার বান্ধবী হিয়া বলছে, কি রে দিশা, তুই সামান্য একটা পিটিআই অফিসারকে ভয় পাচ্ছিস? আর এই অফিসারকে তো রীতিমতো সবার সামনে অপমান করছে। এতদিন সবাই তোকে ভয় পেত, আর আজকে তুই এই অফিসারকে ভয় পাচ্ছিস? এমনিতেই দিশার মাথা গরম হয়ে আছে। এর মাঝে তার বান্ধবী তার কাটা গায়ে মরিচ লবণ ছিটিয়ে দিচ্ছে। দিশা হিয়ার কথা শুনে মনে যাচ্ছে চুল ছিঁড়তে নিজের। দিশা তখন হিয়াকে বলে, তুই বাসায় যা, আমি গেলাম। এই বলে আমি গাড়ি নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে কোনো কথা না বলে সোজা বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। আর ওই অফিসারের কথাগুলো ভাবতে লাগলাম। মনে মনে বললাম, আমি দিশা চৌধুরী, আমায় কেউ অপমান করবে এটা আমি কখনো মেনে নিব না। আমি এই অফিসারকে ভালো একটা শিক্ষা দিব, কিন্তু কিভাবে কি করব? দিশা শাওয়ারের নিচে দাঁড়িয়ে এসব ভাবছে আর ভিজতে আসে। কিছুক্ষণ পর দিশার বাবা আরিফুল চৌধুরী আর তার সেক্রেটারি আলী বাসায় আসেন। দিশার বাবা এসে বাসার কাজের মেয়েকে আয়েশাকে বলেন, আয়শা, ওই আয়শা বেগম কই রে? হ স্যার, কোন কি হইছে? দিশা কি বাসায় আসছে? হ্যাঁ স্যার, আইছে। তয় আপানি মনে হয় অনেক রাগ্যে আছে। কেউ লগে কোনো কথা না কইয়া সোজা নিজের রুমে যাই দরজা লাগাইয়া বইসে আছে। আল্লাহ জানে আজকে কলেজে কি হয়েছে। তখন সেক্রেটারি আলী বলে, স্যার, আমি এখনই খোঁজ নিতেছি দিশা মামুনের কি হয়েছে। আর কেউ যদি এর পিছে থাকে তাহলে ওর অবস্থা খারাপ করে ছাড়বো। হয়েছে আরেকজনের শুরু। আলী, তোমার আশকারা পেয়ে মেয়েটা আরো বাড়ছে। স্যার চলেন আগে দেখি মামুনির কি হয়েছে। চলো। আয়শা, তুই খাবার রেডি কর, আর বাকি সবাইকে খাবার খেতে দে। এর ফাঁকে দিশার বাবা আর আলীর সম্পর্কে কিছু বলি আপনাদের। দিশার বাবা আরিফুল চৌধুরী হলেন মাটির মানুষ। তিনি ভালো মানুষের সাথে ভালো, আবার খারাপ মানুষের সাথে খারাপ। সেক্রেটারি আলীও আরিফুল সাহেবের কপি। তিনি আরিফুল সাহেবের পরিবর্তে দিশার সাথে বেশি সময় কাটান। আলী সাহেবও বিয়ে করেননি, দিশাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। দিশার রুমে গিয়ে দুজন শুনতে পান বাথরুম থেকে পানির শব্দ আসছে। তখন দিশার বাবা দরজায় ধাক্কিয়ে দিশাকে ডাকলেন, এই দিশা, কত সময় ভিজবি মা? তুই আমার কথা শুনতে পাচ্ছিস কি? এই দিশা, দিশা। বাবার গলার আওয়াজ শুনে আমার ঘোর কাটে। আমি তখন বললাম, বাবা তুমি যাও, আমি আসছি। দিশার আওয়াজ পেয়ে আরিফুল চৌধুরী আর আলী নিচে চলে আসেন। এইদিকে দিশার রুমে এসে কাপড় চেঞ্জ করে নিচে চলে আসে। তখন দিশার বাবা বললেন, কিরে মা, তোর কি হয়েছে? মামুনি, তোকে কি কেউ কিছু বলেছে? শুধু বল আমায়, আমি তারে আমার। আলী, তুমি থামবে? দিশা মা, বল কি হয়েছে? না, বাবাকে এটা বলা যাবে না, বললেই আমি উল্টো মামলা খাবো। না তো বাবা, আমার কিছু হয়নি।
আর আলী চাচু আমায় কেউ কিছু বললে তুমি আগে জানবে তো। এটাও ঠিক। আয়শা যে বললো তুই রেগে রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে আছিস। আমি একটু রাগী স্বরে আয়েশাকে ডাকলাম, আয়েশা বেগম, ও আয়েশা বেগম। দিশার গলার আওয়াজ পেয়ে আয়শা দিশার সামনে এসে বলে, হ আপানি বলেন। আমি কি রেগে আছি? এটা আমি তোমায় কৈফত কইছি? একটু রাগ দেখিয়ে বললাম। না তো আপানি, স্যার এইটা আমি আপনারে কখন কইলাম? তাইলে আমি মনে হয় ভুল শুনেছি। আচ্ছা সবাই খাওয়া দাওয়া শুরু করো। আয়শা, বাকি সবাইকে কি খেতে দিয়েছিস? হ স্যার, দিয়ে আইছি, সবাই খাইতে আছে। আরিফুল চৌধুরী আর আলী খাবার খেয়ে চলে যায়। তখন দিশা 2 প্লেটে খাবার নিয়ে বলে, আয় খেয়ে নিবি। আপানি, আপনি কি মোর উপর রাইগা আসেননি? দৌড় পাগলি, আয় খেয়ে নিবি। আমি আয়শার হাত ধরে খাবার টেবিলে বসিয়ে দিলাম। আমার মা মারা যাওয়ার পর এই আয়শা, আলী চাচু, বাবা, দারোয়ান চাচা আমায় কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। আয়শা হলো আমার থেকে 12 বছরের বড়। আপনারা হয়তো ভাববেন আয়শা আমার থেকে 12 বছরের বড় হওয়ার সত্ত্বেও আমি নাম ধরে ডাকি কেন। ছোটবেলার অভ্যাস এটা। দারোয়ান চাচা ছুটিতে, তাই পরিচয় করানো হয়নি আপনাদের সাথে। সামনের পর্বে পরিচিত হয়ে নেবেন, চিন্তা করবেন না। খাওয়া দাওয়া শেষে দিশা চলে যায় তার রুমে, আর আয়েশা চলে যায় তার কাজে। দিশা তার রুমে গিয়ে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, মা, আজ শুধু তুমি নেই আমার কাছে। জানো মা, সবাই আমায় কত ভালোবাসে, কিন্তু সবার ভালোবাসার মাঝে তোমার ভালোবাসাটা যে খুঁজে পাই না। মা, ও মা, কেন আমায় একা ছেড়ে চলে গেলে? কেন কেন? কান্না করতে লাগলাম। দিশা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। দিশার ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। দিশা মাগরিবের নামাজ পড়ে বাসার সবার জন্য কফি করে বাবা, চাচু আর আয়েশাকে দিয়ে বাকি লোকদেরও দিশা নিজের হাতে দিয়ে আসে। আপনারা হয়তো ভাবছেন বাকি লোক কারা? এরা হলো দিশার বাবার বডিগার্ড আর দিশার বডিগার্ড। আমি আমার কফি নিয়ে চলে আসি আমার রুমে। রুমে এসে পড়তে বসি। আমি যতই কলেজে গুন্ডামি করি না কেন, আমি আমার পড়া নিয়ে অনেক পজিটিভ। রাতে আয়শা এসে খাবার খাওয়ার জন্য ডেকে যায়। আমিও চলে যাই খাবার খেতে। খাওয়া দাওয়া করে বিছানায় শুতেই ওই অফিসারের কথা মনে হলো। আমি মনে মনে বললাম, কালকে তোমায় দেখে নিব পিচ্চি। পরের দিন সকালে দিশার বাবাটাকে ঘুম ভাঙে। দিশা ঘুম থেকে উঠে সবার সাথে নাস্তা করে নেয়। এইদিকে রাহুলও সকালে উঠে নাস্তা করে পড়তে বসে। পড়া শেষে দিশা আর রাহুল দুজন 2 দিক দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। রাহুল চলে যায় সুফিয়ান আর বিশ্বজিতের বাসার উদ্দেশ্যে। রাহুল 2 বন্ধুকে নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। প্রবেশ করতে রাহুল দেখল দিশা তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। রাহুল সুফিয়ান আর বিশ্বজিৎকে বলে, তোরা ক্লাসে যা, আমি আমার দিশার কিছু ক্লাস নিয়ে আসছি। রাহুল এই বলে চলে যায় দিশাদের কাছে। দিশার কাছে গিয়ে তখন রাহুল বলে, কি মিস দিশা, খবর কি? আমি পিছনে থাকি, দেখলাম ওই অফিসার। তখনই বললাম, স্যার এই তো ভালো, আপনি কেমন আছেন? তা কাউকে র্যাকিং নেওয়ার জন্য প্ল্যান করছো বুঝি? না স্যার, কালকে থেকে ভালো হয়ে গেছি। ভালো। আচ্ছা দিশা, তোমার নাম্বারটা দাও তো। কেন স্যার? পিবিআই অফিসারকে, আমি না তুমি, তোমার সাহস কম না আমায় প্রশ্ন করছো? স্যার আপনি, দিচ্ছি তো, নাম্বার নিন। গুড। দিশার গাল টেনে বললাম, আহ কি লক্ষ্মী মেয়ে। দিশা রাগানোর জন্য, শালা কত বড় লজ্জা, আমার গায়ে হাত দিয়ে এসছে। দাঁড়া, আজকে আলী চাচাকে বলে তোর অবস্থা হচ্ছে। মনে মনে বললাম। আমি হেসে বললাম, স্যার আমি তো ভালো মেয়ে। আচ্ছা স্যার, একটা আমি প্রশ্ন করতে পারি? বলো লক্ষ্মী মেয়ে। আবার গালে ধরে টিপ আপ দিলাম। লুচ্চার লুচ্চা, আবার আমার গাল টিপে দিল। হ্যাঁ, মনে মনে বললাম। হেসে বললাম, স্যার আপনার নাম কি? দিশার এই প্রশ্ন শুনে কি বলবো বুঝতে পারছি না। একটু পরে বললাম, দীপঙ্কর চৌধুরী। মনে মনে বললাম, দাঁড়া
আজকে তোর চাকরি হচ্ছে 12:28। আমি বাসায় যা, তোরে এই সিলেট ছাড়া করব আমি। আজ পর্যন্ত কেউ আমার গায়ে টাচ করেনি, আর এই শাল্লা তোর আমার গাল টিপে দিছে। হেসে বললাম, স্যার ভালো থাকবেন, আর দেখা হবে কি না আসি স্যার। দিশা এই কথা বলে তার বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে গেল। রাহুলের একটা কথা মাথায় ঢুকছে না। দিশা তাকে বলল আর দেখা হবে না, এর মানে রাহুল বুঝতে পারছে না। রাহুল ক্লাসে গিয়ে সুফিয়ান আর বিশ্বজিতের পাশে বসে। তখন বিশ্বজিৎ বলে, কি তোর মুখ এমন কেন হয়ে আছে? দিশা কি গালে চড় দিয়েছে? বলে হাসতে লাগলাম। আরে শালা, সেটা হলে সবচেয়ে খুশি হতাম, কিন্তু একটা বুঝলাম না দিশার। কি কথা? তারপর সব খুলে বললাম। যাক বাবা, তাহলে দিশা আপু কয়েকদিন মনে হয় কলেজে আসবে না। ওই শালা কুপা শামসু দিশারে যদি আমি না দেখি তাহলে আমি শেষ। আহারে ভালোবাসা, তোর ভালোবাসা দেখলে সম্রাট শাহজাহান যদি বেঁচে থাকতো তাহলে এতক্ষণ তোর কথা শুনে পরপারে চলে যেত। ওই আর কিছু ওদের বলার আগেই স্যার ক্লাসে চলে আসেন, আর স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। একে একে সব ক্লাস শেষ করে বের হয়ে চলে গেলাম সাব্বির মামার কাছে। মামার কাছে গিয়ে দেখলাম মামা সহ তার বন্ধুরা মুখ কালো করে বসে আছে। তখন সুফিয়ান ম্যামকে বলে, মামা, তোমরা সবাই মুখ কালো করে বসে আছো কেন? আজকেও দিশা একটা ছেলেকে র্যাগিং করেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমার গালটা তখন লাল করে দিয়েছে। ভাগ কি বললে মামা? বলে হাসতে লাগলাম। ভাগ্নে, তুই হাসছিস? আরে মামা, তোর ভাগ্নি তোমায় একটু চড় মেরেছে, এর জন্য মুখ কালো করে বসে আছো। ভাগ্নি মানে? মামা, আমি জানি দিশা আপুর উপর ক্রাশ খাইছি। আমার না দিশা আপুকে অনেক ভালো লেগেছে। মোটা কথা হলো আমি দিশা আপুকে বিয়ে করছি। ভাগ্নে, মামা হিসাবে তোরে একটা কথা বলি, শোন। আরে মামু বলো। আমি না তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। দিশা তোরে জ্বালাইয়া মারবো। তুই জানিস না দিশা কেমন ডেঞ্জারাস। মামা, তুমি তো তোমার এই ভাগ্নেকে ভালো করে চেনো, আমার সামনে সব ডেঞ্জারাস কিছুই চলবে না। ওই সুপিয়ান আর বিশ্বজিৎ, তোরা ওকে কিছু বল না। ওরা আমায় কি বলবে? কিছু বলতে এলে আমি বুড়ো মিয়ার বাঁশ তেল দিয়ে রেডি করে রাখছি, 19-20 করলেই বাঁশ সুন্দর করে দিয়ে দিব। মামা, আমি আর বিশ্বজিৎ ফেসে গেছি রাহুলের কাছে। ধুর, চলো তো। মামা, আজকে সুফিয়ান আর বিশ্বজিৎ থাকবে আমাদের বাসায়, সাথে তুমিও। বর্ষার দুপুরে বৃষ্টি হচ্ছে, আর চৌধুরী বাড়িতে বৃষ্টি হচ্ছে জিনিসপত্র ভাঙার। আয়শা উপর থেকে কিছু ভাঙার শব্দ পেয়ে এসে দেখে উপর থেকে একজন রেগে বাসায় এসে সব কিছু ভাঙচুর করছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এ হলো দিশা। দিশার রুম থেকে সব কিছু ভাঙছে। এটা দেখে বাসার ভিতরে থাকা সব কাজের লোক ভয়ে কেউ দিশার রুমের সামনে যেতে পারছে না। আয়েশা বেগম তখন কল দেয় দিশার বাবা আরিফুল চৌধুরীকে। আরিফুল চৌধুরী এই সময়ে কল পেয়ে কিছুটা অবাক হলেন। কল রিসিভ করতেই আয়েশা বলতে লাগলো, স্যার আপনি জলদি কই বাসায় আইয়া পড়েন। দিশা আপানি ঘরের সব কিছু ভাঙচুর করছে, অনেক রাইগে আছে। আরিফুল চৌধুরী তার সেক্রেটারি আলীকে নিয়ে বাসায় আসেন। বাসায় এসে সোজা মেয়ের রুমে যান। রুমে গিয়ে দেখলেন পুরো রুম তছনছ হয়ে আছে। তিনি দিশাকে বললেন, কি রে মা, কি হয়েছে? তুই এরকম করছিস কেন? ও আমায় এভাবে বোকা বানালো? এই দিশা চৌধুরীকে? কার কথা বলছিস? কে তোকে বোকা মানিয়েছে? বল মা আমায়, আমি দেখছি সব। না, তোমায় কিছু করতে হবে না, যা করার আমি করব। দিশা চৌধুরীর সঙ্গে পাঙ্গা আমিও দেখে দিব দিশা চৌধুরীকে। মামনি, তুই একটু শান্ত হ। এরকম পাগলামি কেন করছিস? আমি ঠিক আছি, তোমরা নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এই আয়শা, এগুলো পরিষ্কার করে খাবার দে টেবিলে। আইসা আপানি। দিশা চলে যাই ফ্রেশ হতে। এখন আপনারা হয়তো ভাবছেন কি হয়েছে আর দিশা কেন এত রেগে গেল। এখন চলুন 2 ঘন্টা আগে। দিশা কলেজ থেকে বের হয়ে চলে যায় তার বাবার অফিসে। অফিসে গিয়ে সে তার আলী চাচ্চুর রুমে ঢুকে বলে। দিশা তার আলী চাচ্চুর রুমে গিয়ে বলে, চাচ্চু আসবো? আরে মামনি,
তুই অনুমতি নিচ্ছিস কেন? আয়, ভিতরে আয়। ভিতরে গিয়ে বসলাম, বললাম, চাচু তুমি কি আমায় সত্যি ভালোবাসো তো? আমি দিশা মামনির এরকম কথা শুনে থ মেরে গেলাম। আমি বললাম, মামনি তোর কি শরীর খারাপ? এরকম কথা বলছিস যে? আগে বলো তুমি আমায় ভালোবাসো কিনা। আমি তো আমার মামনিটাকে অনেক ভালোবাসি। তাহলে আমি যা বলছি তাই করতে হবে। বল মামনি, তোর জন্য কি করতে হবে? পিবিআই হেডকোয়ার্টারের একটা কল দিতে হবে। আমি পিআইবি এর নাম শুনে কিছু উদ্বেগ নিয়ে বললাম, কেন মা, তোর কি কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? আরে চাচু, আমার শুধু কিছু ইনফরমেশন চাই, আর কিচ্ছু না। আমার কিচ্ছু হয় নাই। তুমি এখন পিবিআই হেডকোয়ার্টারে কল দিবে। কল লাউড স্পিকারে দিয়ে বলবে দীপঙ্কর চৌধুরী নামে কেউ আমাদের সিলেটে আছে কিনা। দিচ্ছি। তারপর আলী পিবিআই হেডকোয়ার্টারে কল দিলেন। কল রিসিভ করলেই ওপাশ থেকে কল রিসিভ করেই বলল, আসসালামু আলাইকুম স্যার, পিবিআই হেডকোয়ার্টারে জনি বলছিলাম স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আমি টপ বিজনেসম্যান আরিফুল চৌধুরীর সেক্রেটারি আলী বলছি। আমার কিছু ইনফরমেশন জানার ছিল। জি স্যার, বলুন, কি জানতে চান? দীপঙ্কর চৌধুরী নামে একজন অফিসারের কিছু তথ্য জানতে চাইছিলাম। সে কি সিলেট আছে এখন? আই মিন পার্সোনাল ইনফরমেশন। স্যার, এইগুলা আমাদের কারো সাথে শেয়ার করার কোনো অনুমতি নেই, তবে আরিফুল চৌধুরী স্যার এর জন্য দিচ্ছি। স্যার, আপনি একটু অপেক্ষা করুন। স্যার, এই নামে আমাদের কোনো অফিসার নেই। ধন্যবাদ আপনাকে। তখন দিশা ইশারায় তার চাচুকে বলল ফোন রেখে দিতে। তার চাচু বললেন, আমি এই কথাগুলো শুনে ওখানে বসে পড়ি। হে আল্লাহ, কেউ আমার সাথে এত বড় গেম খেলতে পারলো, তা আমার থেকে জুনিয়র একটা ছেলে। আমি চাচুকে বললাম, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা। এই ছিল 2 ঘন্টা আগের ঘটনা। দিশা বাথরুম থেকে বের হয়ে সোজা চলে যায় খাবার টেবিলে। দিশা খাবার টেবিলে যেতেই সবাই খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে আলী বলে, কিরে মামনি, তুই এমন কেন করলি? কেন রে, কি হয়েছিল? কে তোকে বোকা বানিয়েছিল তোকে? কিছু না, আমার খাওয়া শেষ। দিশা চলে যায় তার রুমে। আর এইদিকে রাহুল, সুফিয়ান, বিশ্বজিৎ আর সাব্বির মামা খাওয়া দাওয়া শেষ করে রাহুলের রুমে গিয়ে রাহুলের বেলকুনিতে বসে আড্ডা দিচ্ছে আর সাথে বৃষ্টি উপভোগ করছে। তখন রাহুল বলে, এই বৃষ্টি মাঝে তোমাদের সাথে কি বাবাকে থাকলে ভালো লাগতো বলো তো? রাহুলের প্রশ্ন শুনে একজন একজন করে বলতে লাগলো, একটা বই সাথে 1 কাপ লাল চা, আহ কি ফিলিংস। এই বৃষ্টিতে কানে হেডফোন আর সাথে আর্সলেট ব্র্যান্ডের গান, তার সাথে চানাচুর, আহ জমে ক্ষীর। তোরা যাই বলিস না কেন, এই বৃষ্টিতে কানে হেডফোন আর সাথে ভূত ওয়েবসের ভূত ডাকটম থাকলে আর কিছু লাগে না। এরপর 3 জন মিলে রাহুলকে বলে। এবার রাহুল বলে, এই বৃষ্টির দিনে প্রিয় দিশার হাতে হাত রেখে বলতে চাই, বৃষ্টি ভেজা বর্ষা দিনে খুশি তোমায় আনমনে। বলো না কেমন আছো তুমি বৃষ্টির রিমঝিম এই ক্ষণে? থাকনে রে, তুই পুরাই পাগল হয়ে গেছিস। দিশা আমায় পাগল করে দিয়েছে মামা। থাকনে, আমি যতদূর জানি দিশা এসব প্রেমে ভালোবাসায় বিশ্বাস করে না। এর পিছে কোনো কারণ আছে সেটা জানতে হবে আমার মামা। আচ্ছা ভাগ্নে, দিশা যদি জানতে পারে তুই মিথ্যা বলে ওকে এপ্রিল ফুল বানালি, তাহলে কি হবে ভাবতে পারছিস? কি আর হবে, বিষাক্ত কাকড়া আর না হয় ওই পুকুরে ফেলে দিবে। তোর ভয় করছে না? না মামা। ভুল, তুই এক কাজ কর, মামাকে তোর সাথে আমি আর বিশ্বজিৎ যাই কেমন? ওই হারামজাদা এখান থেকে গেলেই সব শেষ করে দিব। বন্ধু, দিশাপু ছাড়া অন্য একটা মেয়েকে প্রপোজ কর, আমরা তোকে হেল্প করবো নে। তাও এই ডাইনির পিছু ছাড়, একটা রিকোয়েস্ট রাখ আমাদের। ওই শালা তোর হবু ভাবি লাগে, রেসপেক্ট দিয়ে কথা বল। ভালো হয়ে যাও বিশ্বজিৎ, ভালো হয়ে যাও। বীর মামাকে উদ্দেশ্য করে বলল, মামা তোর ভাগ্নে পাগল হয়ে গেছে, ওকে ডাক্তার দেখানো দরকার। আমার পরিচিত একজন ডাক্তার আছেন, তুমি বরং রাহুলকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাও। আমি গেলাম, এখন ঘুমাতে হবে। হারামি তুই দাঁড়া, আমি পাগল, শালা তুই দাঁড়া। আমায় আর কে পায়, রুমে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। একে একে
চারজন একসাথে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় সবাই নাস্তা করে পড়তে বসে। আপনাদের তো একটা কথা বলা হয় নাই, সাব্বির মামা এখন রাহুলদের বাসা থেকে পড়াশোনা করে। সবাই রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন রাহুল বলে, তোরা ঘুমা, আমি এখন আমার জানের সাথে একটু কথা বলবো। হায় রে, কত কি যে দেখতে হবে। ওদের কথায় কান্না দিয়ে কল দিলাম দিশার নাম্বারে। একবার কল বেঁচে গেলেও রিসিভ করলো না, আবার দিলাম, এবার রিসিভ করলো আর বলল, হ্যালো, কে বলছেন? আরে লক্ষ্মী মেয়ে আমি। আরে মিয়া, পরিচয় দেন তো। গালে টিপা দিব নাকি আবার? এইবার চিনতে পারলাম আপনি কে। শালা কুত্তার বাচ্চা, তোরে আমি খাইছি, দাঁড়া, কালকে তোর খবর আছে। শাইলা লুচ্চা লাল বান্দর, মনে মনে বললাম। তো স্যার, এত রাতে আপনি কল দিলেন? না, এমনি খোঁজ দিচ্ছিলাম আর কি। ও আচ্ছা, দাঁতের দাঁত চেপে বললাম, স্যার কালকে একটু সকালে ভার্সিটিতে আসবেন, আপনাকে আমি একটা ট্রিট দিতে চাই। বাহ, আসবো নে, ভালো থেকো, রাখছি। শাল্লা, তুই ভালো থাকিস কিনা সেটা দেখবি কালকে। এখন ঘুমিয়ে পড়ি, কালকে হবে। গ্রুপে মেসেজ দিয়ে বলে দিলাম সবাইকে কালকে সকালে খুব তাড়াতাড়ি ভার্সিটিতে আসার জন্য। দিশা ফোন রেখে ঘুমিয়ে পড়ে। এইদিকে রাহুল ভাবছে, দিশা আপু তো এত সুন্দর করে কথা বলে না, যতদূর আমি জানি। তোর মানে কালকে কোন কেস আছে? সাবধানে থাকিস রাহুল। এখন ঘুমাই, আর পাঠকরা দোয়া করিয়েন মোর জন্য। কালকে দিশা আপু কি ট্রিটটা নাই দেয়, তবে চিন্তা করিয়েন না, আমি টেকেল দিলাইমু। শুভরাত্রি। আমাদেরও এখানে থেকে কী লাভ, চলুন ঘুমিয়ে যাই। সকালে আবার শুরু হবে দিশার টিট দেওয়া আর রাহুলের টিট খাওয়া। সকালে রাহুলের ঘুম ভাঙে বুকে ভারী কিছুর অনুভবে। রাহুল চোখ খুলে দেখে সে সবার নিচে শুয়ে আছে, সুফিয়ানের পা তার বুকের ওপর। বিশ্বজিৎ রাহুলকে আবার জড়িয়ে ধরে আছে। সাব্বির মামার নিচে শুয়ে আছে। রাহুলের মাথায় এটা দেখে একটা প্ল্যান এলো। রাহুল তখন দিল এক ধাক্কা সামলাতে না পেরে সুফিয়ান আর বিশ্বজিৎ মাটিতে পড়ে বিশ্বজিৎ বলে, ওই এরকম করলি কেন? কি রে, ফেলে দিলি কেন? চুপ কর হারামি, তোরা কি পাইছো তামারে? কেন, আবার কি হলো? ওই সুফি, শালা সুফি নয় সুফিয়ান। রাহুলের ভিতরে কি ওর ডাইনি প্রবেশ করলো রে? তুই বুঝলি কেমনে? দেখছিস না কেমন করছে? ওই শালা, তুই হালা ভীতু হয়ে গেলি। এখন সকাল হয়ে গেছে, ডাইনি আসবে কোথা থেকে? দেখ, আমি রাহুলকে ঠিক করছি। আন্টি, ও আন্টি, কই গো? আরে এই হালায় মাকে কেন ডাকছে, কেলো করছে? আমি দৌড়ে গিয়ে সুফিয়ানের মুখ চেপে ধরে বলি, ওই হালার হালা, মাকে কে ডাকছিস? আমাদের বিছানা থেকে ফেলে দিলি কেন? তোরা আমাকে কি পেয়েছিস? একজনের 2 পা আমার বুকে, আরেকজনের তো। তুই বললে এইভাবে ফেলে দিবি? এতক্ষণ ওদের সব কিছু দেখছিলাম, আমি হেসে বললাম, তোদের জ্বালায় আমি সোফায় এসে ঘুমাইছি। বাপরে বাপ, তোরা দুইটা কি গোড়াগড়ি করতে পারিস রে ঘুমের মাঝে। তুই একটু আর কি। এর মাঝে রাহুলের মা রুমে এসে বলে গেলেন সবাইকে নিচে গিয়ে নাস্তা করার জন্য। তারপর একজন একজন করে ফ্রেশ হয়ে আসে। তারপর 4 জন মিলে নিচে চলে যায় নাস্তা করতে। নাস্তা শেষ করে 4 জন রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। রাহুল ভিতরে প্রবেশ করে। তখন দিশার বান্ধবী সুমনা বলে, দিশা দেখ, ওই যে তোর পিবিআই অফিসার চলে আসছে। ওই সুমনের বাচ্চা, আমারও মনে হয় কি করে। বারে, তোর গালে এসে টিপে দে, আবার ফোন নাম্বারও নিয়ে যায়, এটাকে কি বলবো? কথা না বলে চল আমার সাথে। রাহুলরা যখন ক্লাসে যাওয়ার জন্য যাচ্ছিল তখন দিশা সামনে এসে বলে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি? ভালো আছি স্যার। মনে মনে বললাম, কি ব্যাপার, দিশা এত খুশি কেন? সাথে তার বান্ধবীরা কেমন করে তাকিয়ে আছে, পরিবেশটা ভালো লাগছে না, কেটে পড়তে হবে। আচ্ছা আমি আসি তাহলে, থাকো তোমরা। স্যার, আমরা আপনারকে ট্রিট দিব, আপনি আমাদের ট্রিট নেবেন না? না, এখন সময় নাই, ক্লাস করতে হবে, পরে হবে কেমন? এই চল তোরা, বলে কিছু জায়গায় চলে আসলাম। দিশা তখন পিছন থেকে বলে উঠল, ওই দাঁড়া, এক পায়ে গুলে তোর কপালে খারাপই আছে। আমি পরিস্থিতি ভালো না, তাই সুফিয়ান আর বিশ্বজিৎ সাথে মামাকে বললাম, মামা তুমি এদের নিয়ে চলে যাও, আমি এই দিক দিয়ে সামলে নিব, যাও। রাহুল ওদের পাঠিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে পড়ল। তখন দিশা রাহুলের সামনে এসে বলে, কি রে, নিজেকে এত চালাক ভাবিস? তোর বুদ্ধি প্রশংসা করতে হবে। কি নিখুঁতভাবে অভিনয় ফুটিয়ে তুলতে পারলি।
তোর কি জানের মায়া নাই? তুই জানিস না দিশা চৌধুরীর সঙ্গে পাঙ্গা নিলে তোর কি অবস্থা হবে? দিশা, তুমি কি বলছো এসব? বেশি বাড়াবাড়ি করলে তোমায় জেলে ঢুকিয়ে দিব। ওই, তোর বম মারা বন্ধ কর। তুই যে নকল পিবিআই অফিসার সেটা আমি জেনে গেছি। তুই ভেবেছিলে আমি জানতে পারবো না? দিশা, ক্রস ইউর লিমিট। তুই দিশার লিমিট এখনো দেখিস নাই। তোর সাহস তো কম না, তুই আমারই নাম ধরে ডাকছিস। তারপর আমি আমার লোকদের বললাম, এই ধর ওকে, ওরে আজকে নিয়ে ওই পুকুরে ডুবাবো। লোকগুলো যখন রাহুলকে ধরতে আসবে, রাহুল তখন সবাইকে অবাক করে দিয়ে একটা কাজ করে নেয়। এই কাজ করে রাহুল এক দৌড়ে কলেজের বাইরে। রাহুলকে আর পাইকে। দিশা তো সেই জায়গায় বোকার মতো দাঁড়িয়ে আছে। দিশার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। দিশার মন চাইছে রাহুলকে কাঁচা চিবিয়ে খেতে। এই ছেলের এত সাহস! আপনার হয়তো বুঝতে পারছেন না কি হয়েছে, তাহলে শুনুন। লোকগুলো যখন আমায় ধরতে আসবে, আমি তখন এক দৌড়ে দিশার সামনে গিয়ে আমার 2 হাত দিশার গালে চেপে ধরে দিশার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়েছিলাম। প্রায় 10 মিনিট লিপ কিস করলাম। সব কিছু এত তাড়াতাড়ি হলো, দিশা কিছুই করতে পারে নাই। আমি এক পলক সবার দিকে তাকিয়ে দেখলাম। সবাই যেন ভয়ঙ্কর কিছু দেখেছে, সবার চোখ যেন বেরিয়ে আসবে। আমি আর কিছু না ভেবে দিশাকে ছেড়ে এক দৌড়ে কলেজের বাইরে চলে আসলাম। বলে এই ছিল একটু আগের ঘটনা। দিশার বান্ধবী সুমনা দিশার সামনে এসে বলে, হোয়াট এ রোমান্টিক সিন। আমি সুমনার দিকে রাগি চোখে তাকালাম। তখন সৃষ্টি বলল, দিশা, আমাদের কিন্তু দুলাভাইকে পছন্দ হয়েছে। সৃষ্টির বাচ্চা, চুপ করবি তুই? তোর দুলাভাইয়ের কাঠায় আগুন। ওই শালা লুচ্চার পচ্চা লাচ্চা ভাই আমি একবার। কি করবি তুই সামনে পেলে? এখন তো শুধু কিস করেছে, যখন সামনে পড়বে তখন যদি অন্য কিছু করে। আমি হেসে বললাম, সুমনার বাচ্চা, চুপ করো। দুলাভাই, তোর ভার্জিন ঠোঁটটা কি সবার সামনে কি? দাঁড়া, আগে ওর ব্যবস্থা করি তারপর। এই বলে চলে আসলাম বাসায়। এই বলে দিশা বাসায় চলে যায়। আর এইদিকে রাহুল একটা জায়গায় বসে একটু আগের ঘটনা ভাবছে আর হাসছে। রাহুলের ফোনে তখন একটা কল আসে। রাহুল একা একটা জায়গায় বসে হাসছে কিছুক্ষণ আগের ঘটনাটি মনে করে। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখে সাব্বির মামা কল দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মামা, বলো। ভাগ্নে, ভার্সিটিতে কি শুনছি রে? আমি না জানার ভান করে বললাম, কি শুনেছো ভার্সিটিতে? তুই নাকি দিশাকে ইয়া করিস। এই ইয়েটা কি মামা? ওই ভাবনিস না, তুই দিশার নাকি সবার সামনে লিপ কিস করেছিস। মামা। ভাগ্নে, দিশা নাকি অনেক রেগে ভার্সিটি থেকে বেরিয়ে গেছে। আরে মামা কুল, তুমি বেশি হট হয়ে যাচ্ছ। কি হট নিউজ রে? হট হব না? আমি হাসতে লাগলাম। এখন কই তুই? মামা, আমি বাসায় যাচ্ছি, তুমিও চলে আসো। সুফিয়ান আর বিশ্বজিৎকে বলো বাসায় চলে যেতে। আচ্ছা। রাহুল আরও কিছু সময় সেখানে বসে একটা সিগারেট খেয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। আরে আপনারা আবার ভাবিয়েন না আমি সিগারেট খাই, আমি এগুলার ধারে কাছেও নাই। রাহুল বাসে এসে কলিং বেল দেওয়ার একটু পরে তার মা দরজা খুলে দেখেন রাহুলকে। তখন রাহুলের মা বলেন, কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? ক্লাস হয়নি কি আজকে? রাহুলের মা যখন রাহুলকে প্রশ্ন করছিলেন তখন সেখানে সাব্বির মামা এসে দাঁড়ায়। তখন রাহুলের মা সাব্বির মামাকে উদ্দেশ্য করে বললেন, কিরে সাব্বির, তোরা দুইটা দেখি একসাথে, ব্যাপার কি? আজকে কি তোরা ক্লাস ফাঁকি দিয়েছিস? না না আপু, স্যারেদের আজকে কি জানি মিটিং আছে, তাই ওরা ক্লাস হয়নি। ও আচ্ছা, আয় ভিতরে আয়, আমি খাবার খেয়ে নিবি। রাহুল আর সাব্বির মামা ফ্রেশ হয়ে এসে দেখল তার মায়ের মুখটা কেমন যেন মলিন হয়ে আছে। রাহুল মনে মনে ভাবল এমনি হয়তো, তাই কিছু না বলে খেতে বসলো। রাহুলরা যখন খাবার খাচ্ছিল তখন রাহুলের মা গম্ভীর গলায় বললেন, রাহুল, আজকে ভার্সিটিতে কি হয়েছে? আমি মায়ের কথা শুনে বিষম খেয়ে গেলাম। খাইছে রে, মাকে কে বললো এসব? আমি মামার দিকে তাকালাম, মামাও মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে যাচ্ছে। তখন মা আমায় ধমক দিয়ে বলে, কি রে, তোরে আমি কিছু জিজ্ঞেস করছি কিন্তু। আমি আমতা আমতা করে বললাম, কিছু হয় নাই তো। মামা, তুমি কিছু বলছো না কেন? নে, আমায় ফাঁসিয়ে দিচ্ছিস কেন? আস্তে আস্তে বললাম। হ্যাঁ আপু, আজকেও তো কিছু হয় না ভার্সিটিতে। সত্যি তো আপু? তাহলে কাশেম ভাই কি আমায় মিথ্যে বললো? খাট্টাস ব্যাটার, শালা তোর খেয়ে দিয়ে কাজ নাই,
আমায় বাস দিতেছস? খাড়া, কালকে সকালে হতে দে, আমি তোর সংসারে বুড়ি মেয়ার বাস তেল দিয়ে ঢুকায় দিব। আমায় বাস দিতে চাইছিলা? আমি তখন মাকে বললাম, মা কাশেম স্যার কি বললো তোমায়? তুই নাকি একটা মেয়েকে? না কিছু না। বুঝতে পারলাম হালাই কইয়া দিছে। আমি তখন বললাম, আমি কি একটা মেয়েকে মা? কিছু না। আর সাব্বির তুই ওই খেয়াল রাখবি। ওরে আমি কি খেয়াল রাখবো, তোর ছেলে যে এক চিজ। আস্তে করে বললাম। কি রে, কিছু বললি সাব্বির? না না আপু, কোনটা বলি নাই। আমি খেয়াল রাখবো ভাগ্নের। আমি রাহুলের দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে। হেসে নাও ময়না, তুমি যে আগুনকে তোমার সাথে জড়াচ্ছ সেই তোমার ধ্বংস করে দিবে। আর এইদিকে দিশা বাসে এসে তার রুমে গিয়ে ভার্সিটিতে ঘটে যাওয়া সকল ঘটনা চিন্তা করছে। দিশা তার ঠোঁট অনবরত মুছে যাচ্ছে। তারপরও মনে হচ্ছে রাহুলের স্পর্শ এখনও রয়ে গেছে। মুছবে কেমনে? রাহুল যে তার প্রিয় মানুষকে তার ভালোবাসার পরশ এঁকে দিয়েছে। দিশার যতবার লিপ কিসের কথা মনে হচ্ছে, দিশা ততবার ঠোঁট ঘষে যাচ্ছে। ঘষতে ঘষতে ঠোঁটের অবস্থা খারাপ করে ফেলেছে। তবুও স্পর্শ রয়ে গেছে। দিশা বাথরুমে গিয়ে ঠোঁট ধুয়ে আসে। দিশা যখন খাবার খেতে গেল, কিন্তু খাবার খেতে পারছে না। খাবার মুখে দিলেই জ্বালা শুরু হয় ঠোঁটে। দুপুরে আর দিশার খাবার খাওয়া হলো না। সন্ধ্যার পরে যখন রাত ঘনিয়ে আসে, তেমনি যত সময় যাচ্ছে দিশার ক্ষুধার পরিমাণও বাড়তে লাগলো। দিশা অনেক কষ্ট করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দিশার বাবা কিছু কাজের জন্য সিলেটের বাইরে গেছেন। এইদিকে তারপর খাওয়া দাওয়া করে রাহুল আর সাবির মামা রুমে এসে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় নামাজ পড়ে নাস্তা করে পড়তে বসে তারা। রাত 10টায় রাহুলের মা খাবার খাওয়ার জন্য ডেকে যায়। খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে যায়। ভোরে ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মা আমাকে ডেকে তুলে নামাজে চলে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে মা এসে সকালে নাস্তা করার জন্য ডেকে গেল। আমি আর মামা গিয়ে নাস্তা করে বেরিয়ে পড়ি ভার্সিটির উদ্দেশ্যে। সুফিয়ান আর বিশ্বজিৎকে সাথে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পরে ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে দেখলাম দিশা আপু এখনও আসেনি। ধুর, আপু কেন বলছি, দিশা বলবো। দেখলাম তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। আমি সেদিকে গেলাম না, কারণ আমার অ্যাকাউন্টিং ক্লাস ছিল। একে একে সব ক্লাস শেষে বাইরে আসতে দেখলাম দিশা তাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আমি আর গেলাম না তাদের মাঝে। চলে আসতে লাগলাম, তখনই পিছন থেকে একটা ছেলে এসে আমার কলার চেপে ধরে। আমি পিছনে তাকিয়ে দেখলাম কাসেম স্যার। স্যার তখন বলল, তুই এটা কি করলি রে হারামজাদা? আমি কি করলাম স্যার আবার? তুই তোর খালাকে কি বলেছিস যার জন্য আমার বাসার খাবার বন্ধ? কই, আমি তো ম্যাডামকে কিছুই বলি নাই। ওই ফাজলামি করবি না। সত্যি বলছি। আমি তোকে দেখে নেবো ফাজিল। এই অল্প রোজে আপনার এখন তো খাবার বন্ধ হয়েছে। পুরো পিকচার দেখে আর চুম্মা তো কপালে জুটবে না। ওই ফাজিল কি বললি, দাঁড়া। আমায় আর পাইকে এক দৌড়ে ভার্সিটির গেটের বাইরে। আর দিশা তো আমাদের দিকে তাকিয়ে আছে। দিশা তখন স্যারের কাছে গিয়ে বলে, স্যার আপনি ওই ছেলেকে চিনেন? চিনি তো। রাহুল অনেক ফাজিল, তবে সে পড়াশোনায় ও ততটা ভালো। রাহুল কি স্যার? আরে ওর নামই তো রাহুল। আচ্ছা স্যার, আপনি বললেন ও ফাজিল, মানে কি করে? ও সবার সাথে বন্ধুর মেশে, বড় ছোট সবার সাথে ফাজলাম করে, তবে সে তার লিমিটের ভিতরে থাকে। আচ্ছা স্যার, এইবার শুরু হবে মিস্টার রাহুলের সাথে সব স্টুপিড খেলা। ভালোই তো মজা হবে। অনেক দিন পরে ভালো খেলোয়াড় পেয়েছি। দিশাও হাসতে হাসতে কলেজ থেকে বেরিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন রাহুল কাশেম স্যারের সাথে কি করলো, সেটা জানতে হলে সামনের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি সবাই একসাথে থাকবেন। রাহুল কাশেম স্যারের সাথে কি করেছে সেটা জানার আগে কাশেম স্যারের পরিচয় দিয়ে দেই, তাহলে বুঝতে সবার জন্য সুবিধা হবে। কাশেম স্যার হলেন রাহুলের খালু, আবার আঙ্কেল। কাশেম স্যার হলেন রাহুলের বাবার বন্ধু। রাহুলের বাবার বিয়ের সময় কাশেম স্যার রাহুলের মায়ের ছোট বোনকে দেখে পছন্দ করেন। কাশেম স্যার ভার্সিটির প্রফেসর, আর রাহুলের খালা হলেন একজন ব্যাংকের ম্যানেজার। তারপর কয়েকদিন পরে রাহুলের খালার সাথে কাশেম স্যারের বিয়ে হয়। এখন আসা যাক রাহুল কি বলেছিল তার খালাকে। চলুন শুনে আসি অতীত। আমি খাবার খেয়ে রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। কাশেম স্যারকে কি করে বাস দেওয়া যায়। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসে। আপনারা শুনবেন? আচ্ছা সাথে থাকুন।
হঠাৎ মনে পড়ে কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গিয়ে কাশিম স্যার একটা মহিলার সাথে কথা বলছিলেন, আর আমি সেটা ছবি তুলে ফেলি। আমি তাড়াতাড়ি করে ফোন বের করে ছবিটার দিকে একবার চোখ বুলিয়ে খালার মেসেঞ্জারে গিয়ে দেখলাম খালা অ্যাক্টিভ আছে। আমি আর কোনো কাল ক্ষেপণ না করে পাঠিয়ে দিই। আমি ছবি পাঠানোর পর কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন দেখলাম খালা সিন করেছে ছবিটা, তার 1 মিনিট পরেই ছবিটা ডিলিট করে দিলাম। এখন আমি ফোন নিয়ে বসে আছি, খালার কলের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার যে এখন আগুনে ঘি ঢালতে হবে, সাথে আমার আইফোন 13 কিনতে হবে। কিছুক্ষণ পর খালা কল দিয়ে বলেন, ওই তুই কি ডিলিট করলি? আরে খালা কিছু না, ভুলে চলে গেছে। ভুলে না, ঠিকই এসেছে। তাড়াতাড়ি বল মেয়েটাকে। আমি না জানার ভান করে বললাম, কোন মেয়ে খালা? তোর খালুর সাথে যে মেয়েকে ছবিতে দেখেছিলাম, তুই বলবি কিনা বল। তুমি দেখে নিয়েছো? আসলে খালু আমায় একটা 10,000 টাকা দিয়েছিল, যাতে কাউকে না বলি আমি। তুই যা চাইবি আমি তোকে দেব, বল তোর কি চাই।